একবার দেখুন, এই যে আমি এখানে। একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম। তারপর নিরেট জমাট ভিড়ের ভিতর আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোঁকর দিয়ে দিয়ে ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এতদূর চলে এসেছি। বাঁশের রডগুলো বড় উঁচুতে, আমি বেঁটে মানুষ, অতদূর নাগাল পায় না। আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। বাঁশের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই, তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করে না, কারণ আমার ওজন এত কম যে কারো গায়ে ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরই পায় না। হ্যাঁ, এখন পড়লেও সে আমার ভার সামলে নিতে পারবে। আমার দুধারে পাহাড়ের মতো উঁচু উঁচু সব মানুষ, তারা আমাকে এত ঢেকে আছে যে বোধহয় আমাকে দেখাই যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ। ওইটাই মুশকিল। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। এখন আমি যাব, পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি দাঁড়িয়ে আছি, তারা আমাকে হয়তো দেখছে কিন্তু নির্লিপ্তভাবে, যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না। তার কারণ বোধহয় এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায়। হ্যাঁ মশাই, আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চি লম্বা, রোগাই, তবে খুব রোগা নয় যেটা চোখে লাগে, কালোই, তবে খুব কালো নয় যে আর একবার তাকিয়ে দেখবে কেউ। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি। টেকো মানুষকেও কেউ কেউ দেখে। তার ওপর আমার মুখখানা, সেটা না খুব কুৎসিত না সুন্দর। আমার নাক থ্যাবড়াও নয়, চোখাও নয়, চোখ বড়ও নয়, আবার ওই কুতকুতেও নয়। কাজে এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, দুধারে উঁচু উঁচু মানুষ, এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখছেন? দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না, আমি জানি। আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। বউ ভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম। আর কয়েকদিন পরে দিরাগমনে শ্বশুরবাড়ি যাব, সেই কারণে কিছু নমস্কারী কাপড় চোপড় কেনার দরকার ছিল। রাস্তায় বেরিয়ে আমি আমার বউকে জিজ্ঞেস করলাম, নিউ মার্কেটে যাবে? আমার যা অবস্থা তাতে নিউ মার্কেটের বাজার করার কোনো অর্থ হয় না। বরাবর আমার বাসার কাছে কাটরাই সস্তায় কাপড় চোপড় কিনি। তবু যে আমি এই কথা বলেছিলাম তার 1 নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মফস্বলের মেয়ে, নিউ মার্কেট দেখেনি। আর 2 নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির দিকটা আমাদের তুলনায় বেশ একটু পয়সাওয়ালা। আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার নতুন বউটি খুশি হবে, আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তাদের একটু ঊর্ধ্বগামী হবে। কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতই না। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পসরা দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল। যে কোনো দোকানের সামনেই দাঁড়ায়, তারপর শোকেসে চোখ রেখে এক পা করে হাঁটে, আমার দিকে তাকাতেও ভুলে গেল। তখন আমার নতুন বউ, কাজে আমার অভিমান হওয়া স্বাভাবিক। আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতুব্বরি করবার চেষ্টা করলাম বটে, কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি ইচ্ছে করে হাঁটার গতি খুব কমিয়ে দিলাম, কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো। তাই দেখে এক সময়ে আমি একদম থেমে গেলাম, কিন্তু বউ হাঁটতে লাগলো। দোকান পসরের দিকে তার বিহ্বল চোখ, আর গার্ড অফ অনার দেওয়ার সময়ে সোলজাররা যেমন হাঁটে তেমনি তার হাঁটার ভঙ্গি। আমি দূর থেকে দেখতে লাগলাম। আমার বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঠেলে হেঁটে যাচ্ছে, মাঝে মাঝে সে কথাও বলছিল বটে, আমি তার সঙ্গেই আছি সেই ভেবে, কিন্তু সত্যি আছে কিনা তা সে লক্ষ্য করলো না।
এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিতভাবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখনই মজা করার একটা লোভ আমি আর সামলাতে পারলাম না। নিউ মার্কেটে যে গোলকধাঁধার মতো গলিগুলো আছে, তার মধ্যে যেটা আমার সামনে ছিল, আমি তার মধ্যে ঢুকে গেলাম। এবার মফস্বলের মেয়েটা খুঁজুক আমাকে। যেমন সে আমাকে লক্ষ্য করছিল না, তেমন বুঝুক মজা। আমি আপন মনে হাসলাম। আমি উঁকি মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পায়ে। আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে, তবু আরও একটু খেলিয়ে ধরা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেলাম। আরও দিশেহারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো। এই গলি সে গলিতে খুঁজতে লাগলো আমাকে। আমি ওকে চোখে চোখেই রাখছিলাম। একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলেও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী। চোখ দুটো ছলছলে আর লাল হয়ে গেছিল। তাই একসময় ও যে গলিটাতে হেঁটে যাচ্ছিল, আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিক দিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকেও ও হেঁটে এলো। ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের ভিতর দিয়ে হেঁটে চলে গেল, তবু আমাকে চিনতে পারলো না। খুব অবাক হলাম আমিও। কি আমাকে দেখেনি? আবার আমি অন্য পথে তাড়াতাড়ি গিয়ে অন্য এক গলিতে একটা কাঁচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম। ঠিক তেমনি ও উল্টো দিক থেকে হেঁটে এলো। চারিদিকে লোকজনকে লক্ষ্য করলো। আমার চোখে ওর চোখও পড়ল, কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল ও। এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকান কিংবা পুতুলের দোকানের সারিতে, কিন্তু ও আমাকে কোনোবারই চিনতে পারল না। উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতে খুঁজতে আমাকেই পেরিয়ে গেল। তখন আমি ভাবলাম, মফস্বলের এই মেয়েটা খুব ঘোরেল। আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ইচ্ছে করে চিনতে চাইছে না। কিন্তু ওর মুখের করুণ এবং ক্রমে করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনে ওর রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। বললাম, এই যে। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে টেকে তারপর ভীষণ জোরে শ্বাস ফেলে কেঁপে কেঁপে এসে বলল, তুমি তুমি কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ তোমাকে খুঁজছি। আশ্চর্য! এই যে তখন আমার মনে হলো ও সত্যি কথাই বলছে। বাসায় ফেরার সময় ওকে আমি বললাম যে ওর সঙ্গে ওই লুকোচুরি খেলার সময়ে আমি বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি। ওর সামনেই দাঁড়িয়েছিলাম আমি। ও প্রথমটায় বিশ্বাস করলো না, কিন্তু আমি বারবার বলাতে ও খুব অবাক হয়ে বলল, সত্যি? তাহলে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক। খেয়ে এগিয়ে গিয়েছিলাম। রামবাবু ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো? মনেই পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। লোকটা যদি সত্যি চিনতে না পারে, যদি সত্যি তেমন অহংকারী হয়ে থাকে লোকটা, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে। তখন আমি মরিয়া হয়ে আমার ব্যাংকের নাম বললাম যে আমি ক্যাশে। সঙ্গে সঙ্গে পরিষ্কার জিনের মতোই স্বচ্ছ হয়ে গেল তার মুখ। প্রসন্ন হয়ে হেসে বললেন, চিনেছি। কি জানেন, ওই ঘুলঘুলি আর ওই খাঁচার মধ্যে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। তাই হঠাৎ এই জায়গায়, বুঝলেন না? আসল কথা হলো ওই পার্সপেক্টিভ। ওটা ছাড়া মানুষের আর আছেটা কি যে তাকে চেনা যাবে? ওই খাঁচার মধ্যে ঘুলঘুলির ভিতর দিয়ে যেমন আপনি, তেমনি দেখুন এই কোট প্যান্ট টাই আর টাকা মাথা, এর মধ্যে আমি। এসব থেকে যদি আলাদা করে নেন, তবে দেখবেন আপনি আর আমি, আমাদের কোনো সত্যিকারের পরিচয় নেই। এই দেখুন না, একটু আগেই আমি পার্সপেক্টিভের কথাই ভাবছিলাম। ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে। আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি।
কাটিহারে আমাদের রেল কোয়ার্টারে প্রায় পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো। তার সৎমা বলে বাসায় আদর ছিল না। আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাশটিতে সে এসে মাঝে মাঝে বসতো। জড়সড় হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে পটা বেলে দিত। কখনো আমার কাঁদনে ছোট বোনটাকে কোলে করে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। মা আমাকে বলতো ওর সঙ্গে তোর বিয়ে দেব। সেই শুনে সেই মেয়েটাকে আমি ভালো করে দেখতাম। আহ, কী যে নেশা লেগে যেত! কি করুণ কৃষ্ণ খড়ি ওটা মুখখানা, আর কি তিতিরে সুন্দর, যেন পৃথিবীতে বেশি দিন থাকবে বলে ও আসেনি। রামবাবু এটুকু বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন। আর আমি ব্যর্থ হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সে কি মরে গেল? রামবাবু মাথা নাড়লেন। না না, মরবে কেন? তাকে আমি বিয়ে করেছি বড় হয়ে, সে এখনও আমার বউ। ইয়া পেল্লায় মোটা হয়ে গেছে, বদমেজাজি, আমাকে খুব শাসনে রাখে। কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে, গয়না হাটকাচ্ছে, চাকরদের বকছে, কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে, তখন কিছুতেই বিশ্বাস হয় না যে সেই সেই বেলি যার অসুখের সময় মা দুটো কমলা লেবু দিয়ে এসেছিল বলে এককাল হেসেছিল। আজ দেখুন, খুব ঝগড়া করে বেরিয়েছি ওর সঙ্গে, মনটা খিঁচড়ে ছিল। সেই ভালোবাসা কোথায় উবে গেছে এখন? কিন্তু এখানে নির্জনে বসে সেই পুরনো দিন, উনুনের ধারে বসে থাকা, ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গি মনে পড়ে গেল। মনে পড়ল আমার মায়ের মুখে সেই মুখ বড় মায়া মমতাময়, ওর বসার দিন ভঙ্গিটুকু চেয়ে দেখছে। অমনি আবার এখন ভালোবাসে আমার মন ভরে উঠেছে। বাসে ফিরে গিয়ে এখন ওর রাগ ভাঙাবো, বুঝলেন না? বলে রামবাবু সেই সাদা স্বচ্ছ জিন মুখে নিয়ে হাসলেন। বলেন, ওই যে ঘুলঘুলিটা, যেটার ভিতর দিয়ে আপনাকে দেখি, সেটাই আসল ওই ঘুলঘুলিটা। এই যে 23-24 বছর বয়সের ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে, পিতলের টোকেনটা টুকটুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাঠে। ও আমাকে চেনে। ওর বাবার আছে পুরনো গাড়ি কেনা বেচার ব্যবসা। আগে ওর বাবা আসতো, আজকাল ও আসছে ব্যাংকে। মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞেস করি, কি বাবা ভালো তো? ও খুশি হয়ে ঘাড় কাত করে বলে হ্যাঁ। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি ও হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারার কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এ জায়গায়, তবে ও বুঝতেই পারবে না তফাৎটা। তখনও ও অন্যমনস্কভাবে পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে। ও অন্যমনস্কভাবে চেয়ে থাকবে। চোখে চোখ পড়লে সেই নতুন লোকটার দিকে চেয়ে পরিচিতের মতো একটু হাসবে। ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ ও তো সত্যি কখনো আমাকে দেখে না। ও হয়তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে এখন। শিগগিরই ও একটা স্কুটার কিনবে। ও ঘাড় ফিরিয়ে ফিরিয়ে রিসেপশনের মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, তারপর ঘড়ি দেখল, এবার টোকেনটার নম্বর দেখে নিল। ঘুলঘুলির ভিতর দিয়ে দেখল আমার দুখানা হাত ক্লান্তিকরভাবে মোটা এক গোছা টাকা গুনছে। ও আমার মুখটা এক পলক দেখেই চোখটা ফিরিয়ে নিল, কিন্তু আমি জানি যে ও আমাকে দেখল না। আর 15 মিনিট পরে 2টো বাজবে। তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন যদি ও আমাকে রাস্তায় দেখতে পাই, আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন অ্যারারুট আর ভাঁড়ের চা খাচ্ছি, তখন কি আমাকে ও চিনবে? কলা কত করে হে? 40 পয়সা জোড়া বলো কি? হ্যাঁ হ্যাঁ, মর্তমান যেটা আমি জানি। মর্তমান কি আমি চিনি না? ওই সুন্দর হলুদ রং, মসৃণ গা, প্রকাণ্ড চেহারা, মর্তমান দেখলেই চেনা যায়। তা আজ অবশ্য কলা খাওয়ার তারিখ নয়, গতকালই তো খেয়েছি। আমি 2 দিন পর পর কলা খাই দাদা। না না, ওই একটাই, এই যে 20 পয়সা ভাই। আহা, বেশ কলা, চমৎকার। খাওয়া হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রইলাম স্মৃতিচিহ্ন হিসেবে। 10-15 মিনিটে একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশে নিরুত্তেজভাবে লোকজন হেঁটে যাচ্ছে, খুবই নির্বিকার তাদের মুখ চোখ। এরা কখনো যুদ্ধ বিগ্রহ করেনি। দেশ বা জাতির কোনো প্রাণ দিতে হয়নি এদের। এমনকি খুব কঠিন কাজও এরা সমাধা করেনি সবাই মিলে। যাত্রা মরে আসছে আস্তে আস্তে।
অন্তর্ভাবনায় মগ্ন হয়ে হাঁটছি, চলছি একে অন্যের সম্পর্কে নিষ্পৃহ থেকে। এদের সময়ের জ্ঞান নেই। 1969 বলতে এরা একটা সংখ্যা মাত্র বোঝে, 2000 বছরের ইতিহাস বোঝে না। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ক্রিক রো যেমন শব্দ, ভারতবর্ষও ঠিক তেমনি একটা শব্দ। দয়া করে আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু, অরিন্দম বসু। এই যে না লম্বা রোগা না ফর্সা একজন লোক। আমি টেলিপ্যাথি নই, ক্রিকরও নই, ভারতবর্ষও নই। ওই শব্দগুলোর সঙ্গে অরিন্দম বসু এই শব্দটার একটু তফাৎ আছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? যাকে সেসব কথা, মাঝে মাঝে আমারও সন্দেহ হয় আমি কি সত্যি আছি নাকি নেই। ব্যাংকের ওই ঘুলঘুলি দিয়ে লোকে হাতে গিয়ে টাকা গুনে নেয়, কেউ কেউ মৃদু হেসে ধন্যবাদ দিয়ে যায়, কিন্তু লোক বদল হলেও তারা অবিকল ওইভাবে হাত বাড়িয়ে টাকা গুনে নেবে, আর কেউ কেউ ধন্যবাদ দিয়ে যাবে, খেয়ালই করবে না ঘুলঘুলির ওপাশে বিশাল পরিবর্তন ঘটে গেছে। সেও নিউ মার্কেটের ঘটনাটার কথাই ধরুন না। আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে। আমাকে ভাবছে কি আশ্চর্য, লোকটা গেল কোথায়। খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা যদি এর ওপর কেউ পা দেন, তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সংবিত ফিরে পাবেন। যদি খুব বেশি চোট না পান, আপনি যদি পড়ো হয়েও সামলে যান, তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন, কোথায় কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারত ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক চারপাশটার সম্বন্ধে। হয়তো আপনার ভিতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠে ভাববে বেঁচে থাকা কত ভালো। তখন হয়তো মানুষের সম্বন্ধে আপনি আর একটু সচেতন হয়ে উঠবেন, এবং বলা যায় না, আপনার হয়তো এই কথাও মনে পড়ে যেতে পারে আজ হচ্ছে 1969 সালের 16ই জুলাই, আপনার বিয়ের তারিখ, যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন, এবং এই সালে আপনার বয়স 40 পার হলো। তখন মশাই ভেবে দেখবেন এই যুদ্ধ, এই বিপ্লবহীন ভারতবর্ষে একটি নিস্তেজ দুপুরের রাস্তায় কলার খোসা ফেলা আপনি খুব উপকারী পেয়েছিলেন। গল্পটি নিশ্চয়ই আপনাদের মজার লেগেছে। তাহলে গল্প ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।